এবারে আমরা আসব লিপিডসের ওপর আলোচনার শেষ পর্বে, অর্থাৎ পর্ব 4-এ। এই পর্বে আমরা এই এলডিএল কোলেস্টেরল এবং এইচডিএল কোলেস্টেরল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমরা আলোচনা করব এলডিএল কোলেস্টেরল কেমনভাবে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং এইচডিএল কোলেস্টেরল কেমনভাবে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমায়। এবার আসা যাক মূল আলোচনায়। এখন আমরা আলোচনা করব এলডিএল কোলেস্টেরলের কাজ নিয়ে। রক্তে যত কোলেস্টেরল থাকে তার প্রায় 75%-এর মতন কোলেস্টেরল এই এলডিএল কোলেস্টেরল হিসেবে থাকে। এলডিএল এর কণাগুলো লিভারের কোষে সিনথেসিস হওয়া নতুন কোলেস্টেরলের অণুগুলোকে শরীরের সমস্ত কোষের কাছে বহন করে নিয়ে যায়। এটা আমরা একটু আগেই আলোচনা করেছি এবং জেনেছি। শরীরের সমস্ত কোষ এলডিএল থেকে কোলেস্টেরল নিয়ে ওই কোলেস্টেরলগুলোকে 3টে কাজে ব্যবহার করে। নাম্বার 1, কোষের সেল মেমব্রেনকে যতটা সম্ভব ফ্লুইড স্টেটে বা তরল অবস্থায় রাখতে সাহায্য করে। এই লাইনটা একটু বুঝিয়ে বলা যাক। নতুন রিসার্চ অনুযায়ী আমরা জানতে পেরেছি প্রত্যেকটা কোষের সেল মেমব্রেন শক্ত অবস্থায় বা কঠিন অবস্থায় থাকে না। সেই সেল মেমব্রেন ফ্লুইড স্টেটে বা তরল অবস্থায় থাকে। প্রত্যেকটা কোষ এলডিএল কোলেস্টেরলের কণা থেকে কোলেস্টেরল নিয়ে সেই সেল মেমব্রেনের মধ্যে গুঁজে দেয়। তার ফলে কোষের সেল মেমব্রেন তরল অবস্থায় থাকে। কোষের সেল মেমব্রেন এই তরল অবস্থায় বা ফ্লুইড স্টেটে থাকার কারণ হলো যদি শক্ত অবস্থায় থাকে তাহলে কোষগুলো ফেটে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কাজ হলো শরীরের সমস্ত স্টেরয়েড হরমোন সিনথেসিসে সাহায্য করা। শরীরের যে সমস্ত কোষে স্টেরয়েড হরমোন সিনথেসিস হয় তারা এলডিএল থেকে কোলেস্টেরল নিয়ে সেই কোলেস্টেরল থেকে স্টেরয়েড হরমোন সিনথেসিস করে। 3, যেহেতু কোলেস্টেরলের অণুতে OH বা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, সেই হেতু গ্লিসারলের OH গ্রুপের মতন ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ কোলেস্টেরলের অণুগুলো ফ্যাটি অ্যাসিডের অণুর সঙ্গে যুক্ত হয়ে ফ্যাট হিসেবে কোষের মধ্যে সঞ্চিত থাকে। এতক্ষণ আমরা এলডিএল কোলেস্টেরল কণাগুলোর ভালো কাজ নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এলডিএল কোলেস্টেরল কণাগুলোর বাজে কাজ নিয়ে একটু আলোচনা করব। রক্তনালীর দেওয়ালে 3টে স্তরে কোষগুলো সজ্জিত থাকে। বাইরের থেকে একদম ভেতরের স্তরে, যাকে এন্ডোথেলিয়াল স্তর বলা হয়, সেই স্তরে ম্যাক্রোফেজ নামক এক ধরনের কোষ থাকে। এখন এই ম্যাক্রোফেজ কোষগুলো রক্তনালীর মধ্যে প্রবাহিত হতে থাকা অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল কণা থেকে, এটা খুব মনে রাখতে হবে, অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল কণা থেকে কোলেস্টেরল নিয়ে ফুলে ওঠে এবং ফোম কোষ নামে এক ধরনের বিশেষ কোষে পরিণত হয়। তারপর সেই কোষগুলো এই এন্ডোথেলিয়াল স্তরের বা লেয়ারের নিচে জমা হয়ে একটা উঁচু ঢিপির মতো তৈরি করে, তাকে বলা হয় অ্যাথ্রোমাটাস প্লাক। তার ফলে রক্তনালীর ভিতরের গহ্বর সরু হয়ে যায়। তার ফলস্বরূপ দেখতে পাই আমরা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হার্টের বিভিন্ন রকম অসুখ ইত্যাদি। ডায়াবেটিস থাকলে কি হয়? ডায়াবেটিস থাকলে এই এলডিএল কণাগুলোর গ্লাইকেশন হয়ে যায়, অর্থাৎ এই এলডিএল কোলেস্টেরল কণাগুলোর সঙ্গে গ্লুকোজ অণু যুক্ত হয়ে যায়। তখন
ম্যাক্রোফেজ কোষগুলো যেগুলো এন্ডোথেলিয়াল কোষের বা এন্ডোথেলিয়াল স্তরের মধ্যে থাকে, সেই ম্যাক্রোফেজ কোষগুলো আরও বেশি করে এলডিএল থেকে কোলেস্টেরল নিতে সক্ষম হয় এবং আরও বেশি করে কোলেস্টেরল নিতে থাকে। ফলে ডায়াবেটিস রোগীদের অ্যাথেরোমেটাস প্লাক হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ফলে ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক প্রভৃতির সম্ভাবনা অনেকটা বেশি থাকে সাধারণ লোকের থেকে। এখানে আমরা ছবিতে দেখাবো কেমন করে রক্তে এলডিএল কোলেস্টেরল বেশি থাকলে সেখান থেকে কোলেস্টেরল নিয়ে রক্তনালীর একদম ভেতরের স্তর বা এন্ডোথেলিয়াল লেয়ারে অবস্থিত ম্যাক্রোফেজ সেলগুলো ফোম সেলে পরিণত হয় এবং সেখান থেকে কিভাবে অ্যাথেরোমাটাস প্লাক তৈরি হয়। যখন অ্যাথেরোমাটাস প্লাক তৈরি হয় রক্তনালীর ভেতরের দিকের দেওয়ালে, তখন সেই ঘটনাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই হচ্ছে একটা রক্তনালী এবং এইটা হচ্ছে রক্তনালীর দেওয়াল এবং সেই দেওয়ালের তিনটে স্তর আছে। এই একদম ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোথেলিয়াল লেয়ার এবং সেই এন্ডোথেলিয়াল লেয়ারে ম্যাক্রোফেজ নামক এক ধরনের সেল থাকে। সেই সেলগুলো যখন এলডিএল কোলেস্টেরল থেকে কোলেস্টেরল নিয়ে ফোম কোষে পরিণত হয় এবং সেই ফোম কোষগুলো যখন জমা হতে থাকে আস্তে আস্তে করে কোলেস্টেরল ভর্তি হয়ে, তখন এরকম একটা উঁচু ঢিপির মতো তৈরি হয়, কোলেস্টেরলের ঢিপি। এইটাকে বলা হচ্ছে অ্যাথেরোমাটাস প্লাক, একটা কোলেস্টেরলের ঢিপি। তার ফলে কি হয়, রক্তনালীর ভেতরে যে গহ্বর সেটা সরু হয়ে যায়, ফলে রক্ত চলাচলে খুব বাধাপ্রাপ্ত হয়। তার ফলস্বরূপ কি হয়, রক্ত এখানে জমাট বেঁধে ব্লাড ক্লট তৈরি করে। এই ব্লাড ক্লট এবং এই রক্ত চলাচল বাধার জন্য আমাদের যে অসুখগুলো হয় সেগুলোই হলো হার্ট অ্যাটাক বা করোনারি স্ট্রোক, করোনারি থ্রম্বোসিস, ব্রেন স্ট্রোক এবং হার্টের অন্যান্য আরও অনেক রকমের অসুখ। এখানে আমি একটা খুব নতুন এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী। কার থেকে? যে তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে তার থেকে। এবং সেটা কেন, তার এখানে একটা ব্যাখ্যা দেব। আমি কোন তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে এবং কোন তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে সেই আলোচনাটা আমি আমার কোন তেলটা খাবেন বা তেল বা চর্বির উপর ভিডিওতে আলোচনা করেছি। যদি কেউ শুনে না থাকেন বা দেখে না থাকেন, সেই ভিডিওটা একটু আপনারা দেখে নেবেন, তাহলে এই আলোচনাটা এখন বুঝতে খুব সুবিধে হবে। তাহলে আসা যাক আলোচনায়। বিভিন্ন টিস্যুতে এলডিএল থেকে মুক্ত হয়ে কোলেস্টেরলের অণু যখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অণুর সঙ্গে যুক্ত হয় এবং যে ফ্যাট তৈরি হয়, তখন সেই ফ্যাট টিস্যুতে জমা হতে থাকে। এখানে যে এনজাইমটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হলো ACAT বা অ্যাসাইল কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ। অন্যদিকে এলডিএল থেকে মুক্ত হয়ে কোলেস্টেরলের অণু যখন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফার অণুর সঙ্গে যুক্ত হয় এবং যে ফ্যাট তৈরি হয়, তখন সেই ফ্যাট এইচডিএল এর সঙ্গে যুক্ত হয়ে যায়, শরীরে জমা হয় না। এখানে যে এনজাইমটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হলো LCAT বা লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ। তাহলে কি হলো, যদি আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে ওই রকম তেল খাই, তাহলে সেটা
কোলেস্টেরলের সঙ্গে যুক্ত হয়ে শরীরে জমা হতে থাকবে। কিন্তু আমরা যে তেলে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা আছে সেগুলো খাই, তাহলে সেগুলো কোলেস্টেরলের সঙ্গে যুক্ত হয়ে এইচডিএল কণার সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সেই এইচডিএল কণা তখন কোলেস্টেরলকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই তেল আমাদের শরীরের পক্ষে কেন উপকারী। এতক্ষণ আমরা এলডিএল কোলেস্টেরল কণার কাজের সম্বন্ধে অনেক কিছু জানলাম। এবারে আমরা এইচডিএল কোলেস্টেরল কণার কাজ সম্বন্ধে কিছু জানব। 1. শরীরের সমস্ত কোষে প্রয়োজনের অতিরিক্ত তৈরি হওয়া কোলেস্টেরলকে পিত্তের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়ার জন্য এই অতিরিক্ত কোলেস্টেরলকে এইচডিএল কণাগুলো বহন করে লিভারে নিয়ে আসে। সেই জন্য এই এইচডিএল এর কণাগুলোকে গুড বা ভালো কোলেস্টেরল বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। পিত্তই হলো আমাদের শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল বেরিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। শরীর থেকে পিত্ত দিয়ে কোলেস্টেরলের বেরিয়ে যাবার আগে কোলেস্টেরলের সঙ্গে পুফা অর্থাৎ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সংযুক্তিকরণ খুবই অত্যাবশ্যক। সেই জন্য পুফা আছে এমন তেল খাওয়া আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে খুবই উপকারী। অতএব কোন কোন তেলে এই পুফা আছে সেটা জানতে হলে আমার তেল বা চর্বি অথবা আপনি কোন তেলটা খাবেন তার উপর আমার ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। রক্তে যদি এইচডিএল এর মাত্রা 60 মিলিগ্রাম বা ডিএল এর ওপরে থাকে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কম থাকে। সেখানে রক্তে যদি এইচডিএল এর মাত্রা 30 মিলিগ্রাম বা ডিএল এর কম থাকে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য লিপিড প্রোফাইলে আমরা সবসময় এইচডিএল এর লেভেল এবং এলডিএল এর লেভেল দেখি, তার সঙ্গে ভিএলডিএল টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাগুলো সবসময় আমরা লক্ষ্য রাখি। আমরা যখন কোনো রোগীর রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষাটা করাই তখন লিপিডসের কোন কোন জিনিস কতটা থাকা উচিত রক্তে তার একটা বর্ণনা এখানটা দেওয়া হলো। টোটাল প্লাজমা লিপিডস নর্মালি থাকা উচিত 400 থেকে 600 মিলিগ্রাম পার ডিএল। টোটাল কোলেস্টেরল রক্তে থাকা উচিত 150 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। ট্রাইগ্লিসারাইড পুরুষদের ক্ষেত্রে নর্মাল থাকা উচিত 50 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল। ট্রাইগ্লিসারাইড মহিলাদের ক্ষেত্রে নর্মাল থাকা উচিত 40 থেকে 140 মিলিগ্রাম পার ডিএল। এলডিএল কোলেস্টেরল নর্মাল থাকা উচিত রক্তে 50 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল। এইচডিএল কোলেস্টেরল পুরুষদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হলো 40 থেকে 60 মিলিগ্রাম পার ডিএল। এইচডিএল কোলেস্টেরল মহিলাদের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হলো 45 থেকে 65 মিলিগ্রাম পার ডিএল। ফসফোলিপিডস রক্তে নর্মাল ভ্যালু হলো 150 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডস রক্তের নর্মাল ভ্যালু হলো 10 থেকে 20 মিলিগ্রাম পার ডিএল। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে লিপিডসের ওপর আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।